হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার 3টে স্পট ভিজিট করার ইচ্ছে ছিল, তো বাদবাকি 2টো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা বাকি ছিল, যেটা হচ্ছে মায়াপুর। তো অনেক বাধা বিপত্তির পরে শেষমেশ আমাদের প্ল্যানিং হলো যে আমরা রথের দিন মায়াপুর যাব। যে ভাবনা সেই কাজ, অমনি আমরা দুজন মিলে সকাল সকাল বেরিয়ে। আগের দিন রাতেই আমরা ঠিক করে রেখেছিলাম যে আমাদের নৈহাটি থেকে 7:10-এর যে কৃষ্ণনগরটা আছে সেটা ধরে যাব। আমি রেডি হয়ে যাওয়ার পরে যখন আমি রিককে ফোন করেছি তখন বাজে 6:50। ও তখন ঘুম থেকে উঠেছে, আর ওই ট্রেনটা তখন ধরা কোনো মতেই সম্ভব নয়। তাই আমরা 8টার ট্রেনটা ধরে কৃষ্ণনগর এসে পৌঁছেছি। আর বাইরেটা দেখো, এখান থেকেই সবাই টোটো অটো যে যেরকম ধরে যেতে চায় যায় এখান থেকে। তো আমার মায়াপুরে এই নিয়ে আসা হচ্ছে 10-12 বার হয়ে গেছে অলরেডি। প্রথম যখন এসেছিলাম তখন আমি খুবই ছোট ছিলাম, 1 না 2-এ পড়ি, বাবার সাথে এসেছিলাম ফুল ফ্যামিলি নিয়ে। দেন তারপরে আমি যতবারই এসেছি রিকের সাথে এখানে এসেছি মায়াপুরে। তখন ভাড়া এখানে ছিল অটোতে 25 টাকা আর ম্যাজিক গাড়িতেও 25 টাকা। বাট আজকে রথের জন্য বা জানি না কিসের জন্য ভাড়াটা একটু বেশি মনে হলো আমার। অটোতে 40 টাকা আর টোটোতে 50 টাকা করে ভাড়া নিচ্ছিল। 10 টাকা বেশি দিলে যদি আমি একটু আরামে আসতে পারি, হোক তাতে লেট, তাতে কোনো অসুবিধা নেই, তাহলে আমার সেভাবে আসাটাই ভালো। তাই আমরা অটো করে আর ম্যাজিক গাড়ি করে আসিনি, টোটো করেই এসেছি। একটু লেট হয়েছে হ্যাঁ, কিন্তু আরামে এসেছি, ফাঁকায় ফাঁকায়, কোনো সমস্যাও হয়নি। অটো ম্যাজিক গাড়ি ইঞ্জিনের যে গরম সেটাও আমাদের সহ্য করতে হয়। সামনে যে যারা ছিলেন 2জন প্যাসেঞ্জার, তারা আবার এইদিকে নামবে। আমার এদিকে এখানে নামিয়ে দেওয়ার পরে আমাদের টোটো আবার ঘুরিয়ে নিয়ে যাবে হুলোরঘাটের দিকে। তো এনারা এখানে নেমে দেওয়ার পরে আমরা হুলোরঘাটের দিকে যাচ্ছিলাম। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে যে প্রতি কটা জায়গায় মন্দির থাকে, বাড়ির মধ্যেও মন্দির, রাস্তার পাশেও মন্দির। তারপর আমরা চলে আসলাম এখানে হুলোরঘাটের দিকে। এখান থেকে টোটো করে নেমে আমরা এই দাদার দোকানে ব্রেকফাস্টটা করে নেবো, সেরকমই কথা হয়েছে আমাদের মধ্যে। তো ঢুকে পড়লাম এই দোকানের মধ্যে। আগের দিন রাত্রিবেলা শরীরটা একটু খারাপ লাগছিলো দেখে রাতে আমি আর ডিনার করিনি। তাই সকালবেলা এত পরিমাণে খিদে পেয়েছে যে আমি কতক্ষণে খাবো। এখানে নেমে যাওয়ার পর আগে ব্রেকফাস্টটা করে নিলাম। আর রিক এখানে ফোলা ফোলা লুচিগুলো আমার পাতের মধ্যে ট্রান্সফার করছিল। যদিও আমি লুচি পরোটা মানে আটা ময়দার জিনিস আমি একদমই পছন্দ করি না, তার থেকে আমার ভাতটাই খুব ভালো লাগে। কিন্তু সব জায়গায় তো আর ভাত খাওয়া সবসময় সম্ভব হয় না। তো এখানে আমরা কচুরি খেয়ে নিলাম, 4টে 20 টাকা করে, সঙ্গে ছানা তরকারি ছিল। আর এখানে খাওয়ার পরে এই একটা ছেলে, আমি ভিডিও চালু করলে এর যে কী হয় জানি না, আমি বুঝতে পারি না। তো এরমভাবে তাকাবে যেন আমি চুরি করে এসেছি। যাই হোক, আমি বেশিক্ষণ আর শ্যুট করতে পারিনি। ও এমনভাবে অঙ্গি ভঙ্গি করছে। খাওয়া দাওয়া করে আমরা ওখানে দোকানে পেমেন্ট মিটিয়ে আমরা চলে আসলাম ঘাটের কাছে। এই একদম সামান্য কাছেই ঘাট। আর এই ঘাটটা এতটাই ছোট, এর থেকে মনে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেটা অনেক বড়। এটা হচ্ছে গঙ্গা যমুনার মিলিত একটা নদী, যেটা বাপাস দিয়ে গেলে পরে নবদ্বীপ ঘাটটা পার হলে হয়তো বুঝতে পারবে, কিন্তু এখান থেকে বোঝা সম্ভব নয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি বলো তো, এই যে ঘাটটা পার হব নদীটার, এই নদী ভাড়া মূল্য ছিল হচ্ছে 2 টাকা করে। এখন আরও 1 টাকা যোগ হয়েছে, ভাড়া মূল্য হয়েছে 3 টাকা। তো রিক এখান থেকে 2টো টিকিট কেটে নিল। আর সত্যি বলতে কি জানো, আমি বাড়ি থেকে বেরোলে সামনের দোকানে গেলেও মনে হয় ছাতা নিয়ে যাই। সেদিনকে আমার ব্যাগটা খুব ছোট ছিল, ওই মায়াপুর মন্দির থেকেই কেনা যে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম আমি। তো সেই ব্যাগে যেহেতু আমার ছাতাটা ঢুকবে না, ওই সকালবেলা ওয়েদারটাও মেঘলা মেঘলা ছিল, যার জন্য আমি ছাতাটা নিইনি। কিন্তু এখানে নামার পরে মানে স্টেশনে নামার পর থেকে যে এত পরিমাণে রৌদ্র উঠেছে, আমার মনে হয় পুরো গরমের যতদিন কাটিয়েছি সব থেকে রৌদ্র ছিল মনে এই দিনটাতে। রিককে বললাম ছাওয়ায় দাঁড়াও, ও বললো নিচে নেমে চলো, ওখানটাও সেট করে দেওয়া আছে ওপরে, তো ওখানটায় দাঁড়াই। ও তাড়াতাড়ি করে যাচ্ছিলো, আর বৃষ্টিটা অনেকটাই ঢালু হচ্ছিলো আমাদের লঞ্চ ঘাটের মতো। এই ডান পাশ দিয়ে আমরা প্রথমে এসেছিলাম, প্যাসেঞ্জারকে নামিয়ে আমরা আবার ঘুরে আসলাম। আর এই যে বাঁ পাশের দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা একটুখানি গেলে পরে নবদ্বীপ ঘাট। এখন আমি ভিডিওটা এডিট করছি, তো তোমরা ব্যাকগ্রাউন্ডে অন্য সাউন্ড শুনতে পারো, যেহেতু আমাদের পাশের এক বাড়িতে পুজো হচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক, আমরা নৌকোতে উঠে গেছি। আর ওরে বাবারে কি গরম বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে গরম, চোখ বন্ধ হয়ে আসার মতো অবস্থা। আর এত পরিমাণে ঘাম হয় না, ঘামের জল চোখে গেলে পরে এত পরিমাণে জ্বালা করে। তো আমি রিককে বললাম আমার কটা ভিডিও করে দে, এখানে আমি একটু দাঁড়াচ্ছি। তো তারপর ও কতগুলো ভিডিও করে দিল। আর আমি যে ব্লাউজটা পরেছি
মেন হচ্ছে এই ব্লাউজটা নিয়ে আমার ভদ্রা লেগেছিল। এই ব্লাউজটা তৈরি হচ্ছিল না দেখে আমার মায়াপুরে আসা হচ্ছিল না। তখন আমার খারাপ লাগছিল যে আমি ঠাকুরের কাছে যাব, গুপলু কেন চাইছে না আমি যাই। তো তখন বুঝতে পারিনি, যাই হয় ভালোর জন্যই হয়। আমি যে রথের দিন আসতে পারবো এটা আমি কখনোই আশা করিনি। যাই হোক, রথের দিনে আসলাম গুপলুর কাছে। আমরা ওই ঘাটটা ছেড়ে চলে এসেছি, আমাদের নৌকো অলরেডি ছেড়ে দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটা আমরা নামবো। আর বাপাসটা, আমার যে বাপাসটা সেটা হচ্ছে নবদ্বীপ ঘাট, ওখানে লঞ্চ ছাড়া হয় নবদ্বীপে যাওয়ার জন্য। আমি একদম নৌকোর ফ্রন্টে দাঁড়িয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ কার্ডবোর্ডটা সামনে রয়েছে। যাই হোক, আমরা এখানে একটুখানি ভিডিও শ্যুট করছিলাম। অনেক লোক ছিল, যতই রৌদ্র হোক ঠাকুরের জায়গায় কি বারবার যাব বলো, রৌদ্র থাক রৌদ্রের মতো। তো আমরা একটু এনজয় করছিলাম, গরম হোক তাতে কোনো সমস্যা নেই। আসতে পেরেছি মন্দিরে এটাই অনেক। আর এই যে এই নৌকোটা এখন চলে যাচ্ছে ওই ঘাটের দিকে, যেহেতু আমরা আমাদের নৌকোটা এখন ঘাটে পৌঁছাবে, আর যেই ঘাটে আমাদের পৌঁছাবে সেই ঘাট থেকে ছেড়ে ওই নৌকোটা এখন ওইদিকে চলে যাচ্ছে। ফাইনালি আমরা নেমে পড়েছি এখানে। আর এখান থেকে শুরু হয়েছে মাইকিং, গান বাজনা শুরু হয়ে গেছে। বরাবরই তাই হয়ে থাকে, আমি এগুলো দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখানে গান বাজনা চলছিল ঠাকুরের জন্য। হোটেল জলঙ্গি। ঘাটের থেকে মন্দির যেতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। যেহেতু আমরা ছাতা আনিনি তার জন্য আমরা টোটো করেই যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, আর হেঁটে গেলে পরে একদম সেদ্ধ হয়ে যাব, যার জন্য আমরা বললাম যে চলো টোটো করেই যাওয়া যাক। আর এখানে টোটোগুলো একদিকে ভালো লাগছিল যে সিটগুলো সবটাই ফ্রন্টের দিকে মুখ করা। যেমন অনেকের মাথা ঘোরানোর সমস্যা আছে, অনেকের কি, আমারই আছে। আমি উল্টো দিকে বসলে পরে আমার বমি পায়। আগে এই অভ্যেসটা ছিল না, এই অভ্যেসটা এখন হয়ে গেছে। যাই হোক, তো আমি উল্টো দিকে বসতে পারি না, যেদিকে যাবে আমি সেদিকেই বসি। আর এখানে সবকটা মন্দিরই কত সুন্দর দেখো। আর মায়াপুর এমন একটা জায়গা না, শুধু মায়াপুর কেন, যত তীর্থস্থানই আছে, যে জায়গাগুলোতে গেলে পরে তোমার মনের দুঃখ কষ্ট কোথায় পালিয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। একদম মনে অটোমেটিকলি একটা শান্তিভাব চলে আসে। ফাইনালি চলে আসলাম আমার স্বপ্নের জায়গা বলতে পারো, আমার আনন্দ ফুর্তি শখ আল্লাহ সব কিছু মেটানোর জায়গা। ওই চূড়াটা দেখলে না মনে একটা অফুরন্ত শান্তি চলে আসে। টোটোওয়ালা দাদা আমাদের একদম মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে, এখানেই নামিয়ে দেয় যদিও। তো বাইরের পরিবেশও খুব ভালো ছিল। যদি রোদ্রটা একটু কম থাকতো না আরও বেশি এনজয় করতে পারতাম, বা যদি ছাতাটা নিয়ে আসতাম। যাই হোক, মিস্টেক হয়ে গেছে, কিছু করার নেই এখন। আর আবহাওয়াটা প্রচুর পরিমাণে, আকাশটা পরিষ্কার ছিল। আমরা এখানে আসার পরে এখানে যারা তিলক পরায় আর কি, তো তাদের কাছ থেকে 10 টাকা করে তিলক পরে নিলাম আমরা দুজনেই। আমি একজনের কাছ থেকে পড়েছি, ও একজনের কাছ থেকে পড়েছে। সবাই দাঁড়িয়ে থাকে তো সবাইকে একটু আনন্দ দেওয়া উচিত। যাই হোক, রাধে রাধে বলে মনে একটা শান্তি নিয়ে তারপর আমরা ঢুকে গেলাম ভেতরে। আর ভেতরে অন্য দিনের মানে অন্য যতবারই এসেছি তত প্রত্যেকবারই ভিড় থাকে, কিন্তু এরকম ভিড় আমি সত্যি বলতে এর আগে আসিনি কখনো, এরকম ভিড়ের মধ্যে। আর মনে একটা ভাব ছিল যে বড় মন্দিরটা হয়তো খুলে গেছে বা বড় মন্দিরে ঢুকতে পারবো, কিন্তু ওখানে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা কমপ্লিট হয়নি। যাই হোক, আর এই যে মন্দিরের ভিউটা দেখো। তারপর আমি রিককে বললাম যে আমার কটা ভিডিও শ্যুট করে দে এখানে। আর সত্যি বলতে এই জায়গাটা প্রচুর গরম ছিল, আর খালি পায়ে তো এখনও খুলিনি। যাই হোক, জুতো খোলার পরে কী অবস্থা হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর এখানে আসার পর আমি রিককে বললাম আগে যে মেন কাজটা সেটা হচ্ছে আমরা এখানে আসলে প্রত্যেকবারই আমরা মন্দিরের প্রসাদ খাই, তো গদা ভবনে বেশিরভাগ খাই। তো এখানে ও গদা ভবনের টিকিট কেটে নিল 80 টাকা করে লাঞ্চ, দুপুরে তাই খাওয়া দাওয়া হবে এখানে প্রসাদ। যাই হোক, দেখো মাছ মাংস ডিম তো বাড়িতেও খাওয়া যায় তাই না, আর হোটেলের খাবার তো বাইরে থেকে এমনিও খাওয়া যায়, কিন্তু মন্দিরে এসে মন্দিরের প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। তারপর আমরা চলে আসলাম এখানে প্রভুপাদ শিলের যে তোমার হচ্ছে মিউজিয়াম আছে, মন্দির আছে সেখানে। তারপর এখানে ফোয়ারাটা তখন চালু ছিল, পরে বন্ধ করে দিয়েছে। তো এখানে রিক আমি একটু ফটো তুলে নিলাম, তারপর এখানে কিছুটা ভিউ আমি ক্যাপচার করে নিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মনটা এত পরিমাণে ভালো লাগছিল। সবথেকে মজার কথা কি জানো, মানে মায়াপুর যেদিনকে গেছি সেদিনকে আমি প্রচুর লোককে দেখেছি, মানে যারা একই রকম ড্রেস পরে গেছে। মানে এই ধরো যেমন আমি যেই গোপী ড্রেসটা পরে গেছি সেই সেম জিনিস গোপী ড্রেস অনেকেই পরে গেছে। যাই হোক, তারপর আমরা চলে আসলাম জুতো রাখার কাউন্টার। এখানে জুতো, লাগেজ, ফোন সবই রাখতে হবে।
দেখো, জুতো রাখতে তো কোনো টাকা লাগে না, কিন্তু ফোন, তারপর লাগেজ, যা যা লাগেজ আছে সেগুলো রাখতে তো টাকা লাগে। যাই হোক, ওখানে আমরা ওগুলো রেখে চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে। ভাগ্যিস চলে গিয়েছিলাম, নইলে আমাদেরকে একটু পরে গেট বন্ধ করে দিত, তখন আমরা আর ঢুকতে পারতাম না। তারপর আমাদের 3:30 পর্যন্ত ওয়েট করতে হতো। যেহেতু আমরা 1 ডে ট্যুর করছি, তাই আমাদের হাতে এত সময়ও ছিল না। তারপর আমরা ওখান থেকে রেখে এসে মন্দির টন্দির দর্শন করে কিছুক্ষণ ওখানে বসে গান বাজনা করে মনে শান্তি প্রকাশ করে চলে আসলাম এইখানে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, সেটা তো সবাই জানো। যাই হোক, তাই মন্দিরের ভেতরে ভিডিও ফটো কিছুই তুলতে পারিনি। আর এখানে আসার পরে এত পরিমাণে গাছগাছলা আছে না, রৌদ্রটা অতটা গায়ে লাগছিল না, আর শান্ত পরিবেশ ছিল। আর এখানে প্রচুর সংখ্যক মানুষ বাড়ি থেকে পেপার, তারপর তোমার হচ্ছে চাদর টাদর প্লাস্টিক নিয়ে এসে যে যেরকম পেরেছে সে সেরকম বসে রেস্ট করছিল। আর এখানে আমি একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে। তারপর আমরা চলে আসলাম এই গাছের তলে। এই গাছের নিচে প্রচুর সংখ্যক মানুষ বসেছিল, আর রোদের তাপে আমরা দাঁড়াতে পারছি না, দৌড়ে চলে এসেছি গাছের ওখানটায়। তারপর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে জিরিয়ে নিয়ে জল টল খেয়ে তারপর চলে আসলাম এই যে সেকেন্ড যে ফোয়ারাটা আছে সেখানে। এখানে অনেক মাছ টাছ আছে, কচ্ছপ টচ্ছপ আছে, সেগুলো লোকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি দূর থেকে ভাবছিলাম যে বাবা, লোকের একটু রৌদ্রও লাগে না, রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছে। কিন্তু এখানে আসার পরে দেখলাম হ্যাঁ, একটু মজাই লাগে। যাই হোক, জলের নিচে মাছ খেলা করছে, যেহেতু পরিষ্কার জল স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটা কচ্ছপ দেখতে পাচ্ছ কিনা জানি না, যাই হোক তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, একটু ভালো করে নোটিস করলে দেখতে পারবে। ওই যে তোমার গাছগুলো রয়েছে, গাছের নিচে একটা বড় কচ্ছপ রয়েছে যে লুকিয়ে ছিল। ওরা সবাই অনেকে ঢিল টিল ছোড়ার পরে ও আবার বেরিয়ে এসছে। ওই দেখো কচ্ছপটা, দেখতে পেয়েছো? একেতেই গরম, তার মধ্যে খালি পায়ে, তার মধ্যে ছাতা ছাড়া, মানে কী যে অবস্থা বুঝতে পারছি। মন্দিরে যাওয়ার রাস্তাটা যদিও কার্পেট পেতে দিয়েছে, কিন্তু শুধু ওইটুকু জায়গায় কার্পেট পাতা, বাদবাকি জায়গা তো কার্পেট নেই। আর কতবার করে জুতো রাখবো, জুতো আনবো বলো? যেহেতু প্রভুপাদের মিউজিয়াম, প্রভুপাদের মন্দির ঘোরাও বাকি রয়েছে, তো বারবার করে জুতো রাখা, মোবাইল রাখাটাও একটা চাপের হয়ে যাচ্ছে। জুতো রাখতে যদিও বা পয়সা লাগে না, কিন্তু তোমার মোবাইল রাখতে তো পয়সা লাগে। আর মন্দিরের বাইরের এখানটায় আমাদের ঘোরার পরে দেখলাম যে সাংবাদিকরা দাঁড়িয়ে আছে। আর বাংলা যে চ্যানেলটি আছে সেখান থেকে দুজন সাংবাদিক এসে, একজন ক্যামেরাম্যান আর একজন তোমার সাংবাদিক। তারপর এখান থেকে দেখার পরে আমরা চলে গেলাম ওই পাশটা গদা ভবনের দিকটা, যেহেতু আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, আর 1টা থেকে 3টের মধ্যে খাওয়া দাওয়া হয়। আর একটা কথা কি জানো তো, আমরা এখানে রাখার পরে প্রভুপদে মিউজিয়াম ঢুকবো বলে আমরা মোবাইলটা জমা রেখে গদা ভবনে ঢুকেছিলাম খাওয়ার জন্য। যার জন্য আমরা ভবনের ভিডিওটাও তুলতে পারিনি আর ফটোও তুলতে পারিনি। তারপরে খাওয়া দাওয়ার পরে যখন আমরা প্রভুপাদের মিউজিয়ামে গেলাম, তখন এত জোরে বৃষ্টি নেমেছিল, মানে প্রচুর বৃষ্টি হয়েছে ওখানে, তখন আমরা বেরোতে পারিনি, মিউজিয়ামের ভেতরে আটকে পড়েছিলাম। তারপরে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে আসলাম, যেহেতু বাড়িতে আসতে হবে। এখানে আসার পরে মা বলেছিল ভোগের প্রসাদ আনার জন্য, কিন্তু ভোগের প্রসাদ নিলে পরে বাড়ি আস্তে আস্তে সেটা পচে যেত। তার জন্য এখান থেকে প্যাকেট যে প্রসাদ পাওয়া যায় 50 টাকা 60 টাকা করে, সেখান থেকে আমরা 1 প্যাকেট প্রসাদ নিয়ে নিলাম। মন্দিরের বাপাশে যে চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামটা আছে সেখান থেকে বাড়ির জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম। এই যেমন ধরো, ঠাকুরের চন্দন কাঠ শেষ হয়ে গেছে, চন্দন কাঠ, বাবার জন্য একটা খোলের চাবি রিং আর ধূপকাঠি, যা হোক প্রয়োজনীয় জিনিসপত্রই কিনেছিলাম। তো ওগুলো কেনা টেনার পরে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে গেলাম। আর বাইরে এখানে ঢোকার মুখেই জগন্নাথ, সুভদ্রা আর বলরামের একটা মানে কি বলবো মূর্তি বানিয়ে রাখা হয়েছিল। চলে যাচ্ছি বাইরে। মায়াপুর ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি চলে যাই। গেটের বাইরে বেরোতেই এখানে দেখতে পেলাম যে গরম গরম ভাজা পোড়া বিক্রি হচ্ছে। তো রিক বললো যে আলুর চপ আর তোমার হচ্ছে হেলেঞ্চা যে শাকটা আছে, ওখানে ওরা বলে হিংচে শাক, যাই হোক। তো ওই হেলেঞ্চা শাকে 2টো চপ নিয়ে নিল। তারপর পেয়ারা মাখাও নিয়েছিলাম, যদিও সেইটা আমি ভিডিও করি না। পেয়ারা মাখাটা বানিয়েও ছিল, মানে কি বলবো, যেরকম চেয়েছিলাম মন মতো বানিয়েছিল, যেমনি ঝাল তেমনি টক, মানে একদম পারফেক্ট। তারপর ওখান থেকে খেয়ে দিয়ে আমরা টোটো করে চলে আসলাম ঘাটের কাছে। চলে যাচ্ছি, মনটা একটু খারাপ খারাপ লাগছিলো। ইচ্ছে ছিল আমরা হচ্ছে রথ টানা দেখে যাব, কিন্তু 7টার সময় রথ আসবে জগন্নাথের বাড়ির ওখান থেকে। আমি রিকের সাথে যখন ফার্স্ট টাইম এসেছিলাম, তখন তোমার হচ্ছে জগন্নাথের যে বাড়ি আছে পুরো সাইড সিন সব কমপ্লিট করেছিলাম। যাই হোক, তারপরে এখানে আসার পরে আমরা ঘাটের কাছে চলে আসলাম। আর এখানে একটা হনুমান তার বাচ্চাকে পাচ্ছিল না দেখে ও সবাইকে মারছিল নাকি, তাই শুনলাম। যাই হোক, তাই এখন বাড়ি যাওয়ার সময় ভাবলাম যে আমরা টোটো করেই যাব, কিন্তু রিক একটা গাড়ি বুক করে এসেছিলো, যার জন্য আমরা তাড়াতাড়ি করে যেতে পারবো। সেই অনুযায়ী আমরা গাড়িতে উঠে পড়েছি।
আমরা 5টার সময় বেরিয়েছিলাম আর ভেবেছিলাম যে কৃষ্ণনগরের থেকে ট্রেন ছাড়বে 7টার সময় নয়টি যাওয়ার জন্য, মানে শিয়ালদার যে ট্রেনটা আছে। তো অনেকটা টাইম আমাদের হাতে আছে, গাড়িতে বড় জোর 8 ঘন্টাই লাগবে। কিন্তু কি বলো তো, রথের দিন তো একটুকুনি পরপর রাস্তা জুড়ে এত রথ, মানে আমরা 2 ঘন্টা হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম। আমরা স্টেশনে যখন পৌঁছেছি তখন ধরো তোমরা হচ্ছে 6:50, মানে 7:10-এর ট্রেন। আমরা ওভারব্রিজেও উঠতে পারিনি, রেল লাইন ড্রপ করে এসে ট্রেনে উঠেছিলাম। আর এখানে সব রথ টানছিল দেখে রিক সবাইকে কিছু কিছু পয়সা দিচ্ছিল ঠাকুরের জন্য। আর গোটা রাস্তায় রথ, বাচ্চা থেকে বড়, বড় থেকে ছোট, মানে নানা রকম রথ বেরিয়েছিল। তো সেগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতে আসছিলাম। আমরা একদম গাড়ির ফ্রন্টে বসেছিলাম, ড্রাইভার কাকুর সাথে গল্প করতে করতে আসছিলাম। কাকুর সাথে গল্প করতে করতে কীভাবে সময়টা কেটে গেছে বুঝতেই পারিনি। আর রাস্তাগুলো অত্যন্ত স্মুথলি ছিল, যার জন্য ড্রাইভটাও স্মুথ হচ্ছিল। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো।